নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক 2026-এর দিকে যেভাবে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেরকমভাবে বলছিলাম যে আমাদের আলোচনার আজকের শীর্ষক 2026-এর দিকে যেভাবে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা শুরুর আগেই বলে দিই যে আমরা 2026-এর নির্বাচনের জন্য আমরা নিজেদেরকে খানিকটা তৈরি করছি, কিছু সফটওয়্যার আপগ্রেড করা, কিছু সংগঠনগতভাবে কিছু পদক্ষেপ নেওয়া, যাতে আপনাদের কাছে আরও বেশি করে আমাদের মতামত এনে হাজির করতে পারি, সুন্দর আলোচনা করতে পারি, এবং সেই আলোচনাগুলো একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে করতে চাই। সেটার জন্য আমাদের কিছু কাজকর্ম চলছে। আগামী সপ্তাহ জুড়ে এই সপ্তাহ জুড়ে এই কাজগুলো চলবে। আমাদের আজকে এই সপ্তাহের শেষ মতামত, আমাদের জিরো আওয়ার এই সপ্তাহে আর হবে না। আবার আগামী সোমবার থেকে আমাদের সব অনুষ্ঠান নিয়মিত হবে, এবং আপনারা দেখতে পাবেন যে আমরা আরও অনেক সংগঠিতভাবে আরও অনেক নতুন মানুষজনদের সঙ্গে পেয়েছি, যাদেরকে নিয়ে আমরা একসঙ্গে আমাদের বাংলা বাজারকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমরা কেবলমাত্র একটা ইউটিউব চ্যানেল, কিছু কথা বলতে চাই, আমাদের চ্যানেল চালাতে চাই, একটা বাণিজ্যিক ব্যাপার তা নয়। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কিছু কথা বলতে চাই, কিছু মানুষের মতামত তুলে ধরতে চাই, কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে নিয়ে যেতে চাই, যেখানে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যেখানে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে, যেখানে আমরা এক কেন্দ্রীয় সংবিধান বিরোধী এক দর্শনের আমরা বিরোধী, আমরা হিন্দু মুসলিম ন্যারেটিভের বিরুদ্ধে। এই সমস্ত কাজগুলোকে একসঙ্গে নিয়ে যাবার জন্য একটা সংগঠনের প্রয়োজন হয়। সেই সংগঠন এবং কিছুটা আমাদের সফটওয়্যার আপগ্রেডেশন ইত্যাদির কারণে এই সপ্তাহটা আমরা একেবারেই বাদ দিলাম। এমনিতেই এই সপ্তাহের শেষে দোল আছে, রঙের উৎসব। আপনারা সবাই সেই উৎসবে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, এবং একসঙ্গে অংশগ্রহণ করব আমরা সবাই মিলে। কাজেই সেই জন্যে আমরা এই সপ্তাহটা থাকছি না, মাফ করবেন। আবার সামনের সপ্তাহে দেখা হবে। কিন্তু আজকের আলোচনা আমরা শুরু করছি 2026-এর দিকে যেভাবে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে বিরোধীদের এক খাস্তা হাল। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক ব্যতিক্রমী লড়াই করে চলেছেন। একটা ব্যতিক্রমী লড়াই আমরা দক্ষিণে দেখছি, স্টালিন বা দাক্ষিণাত্যের একটা আলাদা লড়াই। সেটা দাক্ষিণাত্যের ভূরাজনৈতিক যে অবস্থান, সেখান থেকেই তাদের সেই লড়াই পুরনো। আমরা একটা লড়াই দেখছি হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডে, সেটা এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স, সেটাও আমরা দেখছি। একটা আলাদা লড়াই এখানে পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী লড়াই করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইটা আমরা কথা বলবো আজকে। সেই লড়াই কিন্তু আগামী দিনে বিজেপির বিরুদ্ধে এক সম্মিলিত লড়াইয়ের অনুপ্রেরণা হতে পারে। এই অনুপ্রেরণা বললেই আপনাদের মাথায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন, কিন্তু এই রাজ্যের যে রাজনীতি, তাকে যদি সাম্প্রদায়িকতা বিরোধী হয়ে উঠতে হয়, তাহলে সেই লড়াইয়ের যে জোট, সেই জোটে আমরা তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কিছু ভেবে উঠতে পারবো, এরকমটা নয়। বিরোধীদের খাস্তা হাল বলছি কেন সারা দেশে? কারণ যে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার আর কংগ্রেসের জোট কমাস আগে মহারাষ্ট্রে সবাইকে অবাক করে দিয়ে 24-এর নির্বাচনে 48টাতে 30টা সাংসদ তারা জিতেছিলেন, তারা পাঠিয়েছিলেন দিল্লিতে। সবাই ভেবেছিল তারা বিধানসভায় 210টার আসন, মানে 30x7, সাধারণভাবে 210খানা আসন আছে, ঠিক আছে 200খানা আসন পাবেন, তারা পেল 50টা। কেন? 235টা আসন পেল বিজেপি জোট। কেন? একইভাবে কংগ্রেস বিরাটভাবে হারলো হরিয়ানাতে। আমরা ভেবেছিলাম হরিয়ানাতে জিতে যাবে। ইনফ্যাক্ট ওখানকার যে এক্সিট পোল তাও বলছিল আলাদা। আম আদমি পার্টি হারলো দিল্লিতে, যদিও আমরা সেই আশঙ্কা করছিলাম দিল্লিতে হারার আরও অনেক কারণ রয়েছে।
মাত্র কমাস আগে লোকসভার নির্বাচনের সময় আচমকা থমকে যাওয়া বিজেপি আবার পূর্ণ উদ্যমে মাঠে নেমেছে, নিজেদের ভুলগুলোকে শুধরেছে, নিজেদের আরো অর্গানাইজ করেছে, আরএসএস এর নেতৃত্ব মেনে নির্বাচনের কাজে মন দিয়েছে, আর সেই কারণেই তারা ফলও পেয়েছে। কিন্তু ঠিক এইখানেই তাহলে প্রশ্নটা ওঠে যে বিজেপি তার সংগঠন, তার প্রচার, তার অর্থবলের ফলেই যদি সব নির্বাচন জিতে যায়, তাহলে সে কোথাও কোথাও হারে কেন? আর সেই হারগুলোকে যদি খুব ভালো করে বিশ্লেষণ করা যায়, তাহলেই বেরিয়ে আসবে সেই পথ, সেই পদ্ধতি যা দিয়ে বিজেপিকে হারানো যায় বা হারানো যাবে। খুব সহজ ব্যাপার যে সে জিতছে তার সংগঠনের জন্য, তার প্রচুর পয়সা আছে, তার হাতে সমস্ত মিডিয়া, কিন্তু তবুও তো কোথাও কোথাও হারছে। কেন হারছে? এই হারের যে জায়গাটা, সেই জায়গাটা যদি লোকেট করা যায়, সেই জায়গাটা যদি একসঙ্গে সারা দেশে তার বিরুদ্ধে নিয়ে যাওয়া যায়, তাহলে সে হারবে। এই কাজটা তৃণমূল খুব ধৈর্য ধরে করে যাচ্ছে। 2026-এর নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বহু আগে থেকেই একে একে বিজেপির প্রচারের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা বিষয়কে নিয়ে রাস্তায় নামছেন। সেই ইস্যুগুলোকে নিয়ে বিজেপি মাঠে নামার মতোই জায়গাতে থাকবে না যত দিন এগিয়ে আসবে। আসুন সেই প্রক্রিয়াটা একবার দেখে নিই। এমনিতে বিজেপির দেশ জুড়ে 4টে অস্ত্র আছে যা সমানভাবে তারা ব্যবহার করে সব জায়গায়, কম বেশি এধারে কাজ করে ওধারে কাজ করে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা ব্যবহার করে। তারা নিজেরাও জানে যে সেই ইস্যুগুলো সব রাজ্যে সমান কার্যকরী নয়, কিন্তু ওভারঅল একটা দেশের রাজনীতিতে তারা 4টে বিষয়ের উপরে তারা নির্ভর করে। এর বাইরে কিছু ইস্যু ভিত্তিক বিষয় আছে যেগুলো তারা কোনো দলের বিরুদ্ধে কোনো জায়গায় তারা সেগুলোকে স্থানীয়ভাবে ব্যবহার করে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে আসুন বিজেপির সেই 4টে অস্ত্রকে দেখে নিই যা তারা দেশ জুড়ে কাজে লাগায়। প্রথম হলো হিন্দুত্ব। হিন্দুত্বের এক প্রবল চর্চা তারা নির্বাচন নয়, সারা বছর চালিয়ে যায়। তাদের যে আরএসএস এর যে বিরাট অর্গানাইজেশন, যে ছাতা, একটা বিজেপি নয়, আরএসএস তো একটা মাথার ছাতা, তার তলায় বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, হিন্দু সেবা সমিতি, অসংখ্য অর্গানাইজেশন, সারা ভারতবর্ষের অসংখ্য অর্গানাইজেশন তারা এই কাজটা করে যায়, এক হিন্দুত্বের প্রবল চর্চা। আর ঠিক নির্বাচনের সময় তাকে ইস্যু করে তোলা হয়। আপনি জানতেন নাকি যে কার্তিক মহারাজ বিজেপির হয়ে প্রচার করবেন, কার্তিক মহারাজ বিজেপিকে সমর্থন করবেন, বা বিজেপির হয়ে প্রচারে তার কোনো ভূমিকা থাকবে? জানতেন না, কিন্তু হচ্ছে। তিনি যা কথা বলছেন সেগুলো বিজেপির সঙ্গে মিলছে, এবং কোথাও না কোথাও বিজেপি এই যে সাহায্য পায় সেটা এইরকম সংগঠনদের দিয়েও হয়। তারাও কিন্তু সেই আরএসএস এর সাহায্যে, আরএসএস এর নির্দেশ মেনেই এই কাজগুলো করে। মুসলমানদের প্রতি ঘৃণা, গোমাংস ভক্ষণ ইত্যাদির ইস্যু, নিরামিষ, আমিষ, আজান, মসজিদে মাইক, কুম্ভস্থান, রাম মন্দির, সব আদতে ওই হনুমান চালিসা বা হনুমান জয়ন্তী, রামনবমী, লাঠি খেলা, দাঙ্গা, সব আদতে বিজেপির চরম সাম্প্রদায়িক রাজনীতির অস্ত্র যা তারা সারা দেশে কাজে লাগায়। কিন্তু এই অস্ত্র দারুণভাবে কাজ করে গো বলয়ে, দারুণ কাজ করে গো বলয়ে। কাজ করে না উত্তর পূর্বাঞ্চলে, সেখানে এই সমস্ত কথাবার্তা বললে তাকিয়ে থাকবে আপনার দিকে, কি বলছেন। খুব একটা কাজ করে না দ্রাবিড় ভূমিতে, দাক্ষিণাত্যে, কারণ সেখানে রাজনীতিটা আলাদা, সেখানে সংস্কৃতি, সেখানে ধর্মীয় যে আবহ সেটাই আলাদা। খুব অনায়াসে একটা একই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মাংস, গোমাংস বা মুরগি, মাছ সব একসঙ্গে বিক্রি হয়। আমাদের বাংলায় কাজ করে এইটা কাজ করে না এরম বলবো না, কিন্তু সারা দেশের তুলনায় এই চরম হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলার মতো মানুষজনও আবার এই বাংলাতে সবথেকে বেশি। অর্থাৎ যে হিন্দুত্ব, তার বিরুদ্ধে দ্রাবিড় অঞ্চলে, মানে আমি বলছি দক্ষিণে, ততখানি বিরাটভাবে ভয়েস নিয়ে কথা বলা হয় এমনটাও নয়, কিন্তু স্বাভাবিকভাবেই তারা এই হিন্দুত্বের বিরোধী। উত্তর পূর্বাঞ্চলে এই হিন্দুত্ব কোনো ইস্যুই নয়, তা নিয়ে কোনো কথাবার্তাই চলে না সেখানে। আমাদের এখানে হিন্দুত্ব নিয়ে যত লোক কথা বলেন সেটা বলার মতন লোকও যেমন আছে, তার থেকে অনেক বেশি লোক তার বিরুদ্ধে কথা বলেন, সেটাও আছে। এই বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলার মানুষজন বাংলাতে অনেক বেশি। তার একটা বিরাট বাম যে ইতিহাস রয়েছে, বামপন্থী ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের, সেটাও একটা বড় কাজ করে বই কি। মানে এই অস্ত্র কাজ করে, আবার এই অস্ত্রের এক বিরাট বিরোধিতাও এখানে আছে বাংলায়।
দু নম্বর অস্ত্র হলো এক উচ্চকিত জঙ্গি জাতীয়তাবাদ। পাকিস্তান, চীন, আমরা এই দেশ রক্ষা করব, দেশ রক্ষার সামনে অন্য কিছুই ইস্যু হতে পারে না, সিয়াচিন মে জওয়ান খড়ে হ্যায়, অতএব জিনিসের দাম বাড়ুক, মানুষের কিছু সমস্যা হবে হোক, সেগুলো কোনো ইস্যুই নয়, আসলে দেশ বিপন্ন বহিঃশত্রুর হাতে। আমাদের এখানকার কোনো সাধারণ মানুষ একবারও বলবে না জিনিসপত্রের দাম বাড়ুক, আমাদের জওয়ানরা দাঁড়িয়ে আছে সিয়াচিনে, সেই কথা ভেবে আমরা এই স্যাক্রিফাইস করবো না, আমাদের এখানে বলবে না। কিন্তু ওই গাড়োয়াল, হিমাচলে, উত্তরাখণ্ডে, আমাদের উত্তরপ্রদেশে, এই 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 সমস্ত জায়গায় এই কথাগুলো কিন্তু খুব সাধারণভাবে স্বাভাবিকভাবেই তারা বলে থাকে। মধ্যপ্রদেশে এই কথাগুলো স্বাভাবিকভাবে বলে থাকে, সেই পুরনো স্লোগান। যখনই প্রশ্ন ওঠে বস্ত্র কি খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য, ওই সীমা মে জওয়ান খড়ে হ্যায়, সিয়াচিন মে জওয়ান খড়ে হ্যায়, অতএব দাম বাড়ুক, দাম বাড়লেও কিছু করার নেই। কিন্তু সেটা মধ্য ভারতে কাজ করে, উত্তর ভারতে কাজ করে, পশ্চিম ভারতে দারুণ কাজ করে। 2019-এ পুলওয়ামা ঘটনার পরে এই অঞ্চলের ফলাফল, মানে মধ্য ভারত পশ্চিম ভারতের ফলাফল দেখলেই বোঝা যাবে যে কতখানি বিরাটভাবে সেখানে কাজ করেছে। কিন্তু এই অস্ত্র দক্ষিণে বা উত্তর পূর্বাঞ্চলে কাজ করে না, আর বাংলাতেও সেরকম কার্যকরী নয়। 3 নম্বর হচ্ছে মোদিজির সরকার বা মোদিজির নিজে এমনিতে রেওড়ি বিতরণ বা ডাইরেক্ট ট্রান্সফার নিয়ে যতই ক্রিটিক্যাল হোক না কেন, এখন ওই ডাইরেক্ট ট্রান্সফার কিন্তু বিজেপির নির্বাচনী রণকৌশলের মধ্যে ঢুকে গেছে। বারবার করে তারা বলেন 80 করোড়, 80 কোটি মানুষকে তারা রেশন দিচ্ছেন, ফ্রিতে রেশন দিচ্ছেন। মোদিজি নিজে বলেন, লজ্জা লাগে না 14 বছর পরে 80 কোটি মানুষকে রেশন না দিলে তারা একবেলা খেতে পারবে না, এই কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু বলেন বিহার, ইউপি, এমপি, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হিমাচলে এই ইস্যু বিরাটভাবে কাজ করছে। 4 নম্বর অস্ত্র হলো মোদিজি নিজেই এক অস্ত্র। তিনি সুশাসনের গ্যারান্টি, তিনি প্রার্থী, তিনি সরকার, তিনি রক্ষাকর্তা। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, বারবার করে তিনি এক চায়ওয়ালা, তার গরিব পরিবারের জন্ম, এগুলোর মধ্য দিয়ে বংশানুক্রমিক রাজনীতির এক বিরাট সমালোচক হয়ে ওঠেন। মানুষ সেটাও বিশ্বাস করেন। এই 4 অস্ত্রে বলিয়ান বিজেপি এর পরেও স্থানীয়ভাবে কিছু ইস্যুকে হাতে নেয়, যা সারা দেশে কাজ করে না বা সারা দেশে সমানভাবে ইস্যু নয়। আর এই প্রত্যেকটা অস্ত্র নিয়ে এক বিরাট লড়াইয়ে নামার আগে বিজেপি অবাক হয়ে দেখছে যে এর প্রায় প্রত্যেকটা ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই ধরেছেন এবং সেই ইস্যুগুলো ক্রমশ নন ইস্যু হয়ে যাচ্ছে। প্রথমে আসুন হিন্দুত্ব নিয়ে। এই হিন্দুত্বকে যখন আমাদের বাংলাতে রাখা হয় তখন খুব পরিষ্কার করে এ রাজ্যের বিজেপি কোন ন্যারেটিভটাকে সামনে রাখেন সেটাকে বুঝে নেওয়া যাক। শুভেন্দু অধিকারী থেকে বিজেপি সেজো বড় মেজো নেতারা মমতা এবং তৃণমূলকে মুসলমান তোষণ কেবল নয়, হিন্দু বিরোধী হিসেবে তুলে ধরেন। যে শুভেন্দু অধিকারী বলেন না আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, আমরা হিন্দুদের ভোটেই জিতব। এই যে ন্যারেটিভ, এটা হচ্ছে গিয়ে এরা হিন্দু বিরোধী, এরা মুসলমান তোষণ করে এবং বাংলার ভোট প্রচারে এটাই তাদের এক অস্ত্র। এবারে এই অস্ত্রের বিরুদ্ধে মমতা কি করেছেন? গত বেশ কিছু বছর ধরে দুর্গাপুজো, কার্নিভাল, পুজোয় ক্লাবকে টাকা দেওয়া, এসব তো চলছিলই। এবারে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলার এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনের কমাস আগে মমতা ওই হিন্দু বিরোধী ন্যারেটিভের বদলে এক সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলতে চাইছেন এবং সেই কাজে অনেকটা সফল। উনি দুর্গাপুজো থেকে বড়দিন, ইফতার থেকে জগন্নাথ ধাম একই সঙ্গে সামনে রেখে এই সর্বধর্ম সমন্বয়ের যে চেহারা তুলে ধরছেন তা আমাদের এই বাংলার সামাজিক ধার্মিক ঐতিহ্যের সঙ্গে অনেক বেশি মানানসই। এই বাংলাতে চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন তা বিজেপির হিন্দুত্বের ভাবনার সম্পূর্ণ বিরোধী এক দর্শন, এক নাস্তিক বা ইউরোপীয় ধর্মনিরপেক্ষতার চিন্তা ভাবনা যা বামপন্থীরা করে থাকেন। অসম্ভব ভালো। ইউরোপীয় ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা এবং মানুষের যুক্তিবাদী হওয়া, তার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু তা দিয়ে বিজেপির সঙ্গে লড়াটা খুব কঠিন। কারণ আমাদের দেশের বিশাল সংখ্যক মানুষের যে স্পিরিচুয়ালিটির ওপরে যে বিশ্বাস, ধর্মের ওপরে যে অগাধ আস্থা, সেগুলো থাকার পরে ওই চিন্তা ভাবনা নিয়ে, এক ইউরোপীয় ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের চিন্তাভাবনা নিয়ে, নাস্তিক দর্শন নিয়ে, যুক্তিবাদ নিয়ে লড়াটা খুব কঠিন। কিন্তু বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয়ের চিন্তা অসম্ভব কার্যকরী এ বাংলাতে, গোটা দেশে।
কাজেই আজ নয় কাল এই সর্বধর্ম সমন্বয়ের স্লোগানকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। সেদিনও মমতা সেই লড়াই এগিয়ে থাকবেন। আপনারা খেয়াল করুন, যেদিনকে রাম মন্দির হচ্ছে, বুজুম্বুল অবস্থা কংগ্রেসের, রাহুল গান্ধী কি বলবেন বুঝে পাচ্ছেন না। কেজরিওয়াল তো বলেই দিয়েছেন, হ্যাঁ আমি চান করতে যাব, আজকে নয় কালকে যাব। মুলায়ম সিং এর দলবল লোকজন চলে গেছেন, কংগ্রেসের দলবল লোকজন চলে গেছেন, গিয়ে ডুব দিচ্ছেন, চান করছেন, পুজো করছেন। আমাদের বাংলায় সেদিনকে রাস্তায় সমস্ত ধর্মের লোকজনকে নিয়ে এক সর্বধর্ম সমন্বয়ের মিছিল বার করেছেন, যে সমস্ত ধর্ম একসঙ্গে থাকবে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কিন্তু হিন্দুত্বের ন্যারেটিভের বিরুদ্ধে, এবং বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সামাজিক ধার্মিক আবহ তার সঙ্গে মানানসই, তার সঙ্গে খাপ খায়। এবারে আসুন, বিজেপির জঙ্গি জাতীয়তাবাদ এই রাজ্যে তেমন কার্যকর নয়। আমাদের রাজ্যে জাতীয়তাবাদের ন্যারেটিভে বাংলার বিজেপি তেমনভাবে নিয়ে নেমেছে এমনও নয়। যে অস্ত্র কমিউনিস্ট বা কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেই একই অস্ত্র তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা যায় না। ওই যে চীনের বন্ধু সিপিএম বলে এক ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা যায়, বা কংগ্রেস হচ্ছে গিয়ে বেশি বেশি করে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাইছে, এরম ধরনের ন্যারেটিভ বার করা যায়। তৃণমূলের এগেনস্টে এই ইস্যুগুলো নন ইস্যু হয়ে যায়। কাজেই জঙ্গি জাতীয়তাবাদ এখানে খুব একটা জায়গা পায় না। এক বাংলাদেশ নিয়ে তারা খানিকটা তোলার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও বিপদ হচ্ছে গিয়ে যে সেখানে যতখানি তারা তুলছেন তত লাভ আবার মমতারই হয়ে যাচ্ছে দুটো ধার থেকেই। এক হচ্ছে মুসলিম কনসলিডেশন হচ্ছে, মুসলিম ভোট আরো বেশি জড়ো হচ্ছে, কারণ মুসলিমরা বিজেপির বিপজ্জনক একটা দিক দেখতে পাচ্ছেন। অন্যদিকে যে হিন্দু সর্বধর্ম সমন্বয়, তারা বুঝছেন যে এখানেই আস্থা রাখা যায়, এখানেই আমরা থাকব। বিজেপির 3 নম্বর অস্ত্র হচ্ছে গিয়ে ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করা। আর সে খেলায় ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 1 ডজন গোল দেওয়ার পরে আরো 1 ডজন গোল দেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিজেপি ভেবেই উঠতে পারছে না ঠিক কি করা উচিত। একবার তারা লক্ষ্মীর ভাণ্ডার, তাদের যে পণ্ডিত আছেন, অর্থনীতিবিদ পণ্ডিত, নাম করছি না, তারা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর বিরোধিতা করছেন। পরমুহূর্তেই বুঝতে পারছেন যে এর ফলে আরো ভোট কমবে, তারা আরো বেশি টাকার দাবি জানাচ্ছেন। মোদ্দা কথা, এই সরাসরি মানুষকে পাইয়ে দেবার যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তা সারা দেশের রাজনৈতিক দল আর সরকার অনুকরণ করছে। কাজেই সে অস্ত্র বিজেপির কাজ করছে না। 4 নম্বর অস্ত্র হলেন মোদিজি নিজে। কিন্তু পরপর ওই যে মোদিজি চায়ওয়ালা, মোদিজি ভীষণ গরিব জায়গা থেকে উঠেছেন, গরিব ঘর থেকে উঠেছেন, আপনি উল্টো দিকে তাকিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখনো পর্যন্ত বলবেন আমি কালীঘাটে থাকি, অ্যাটলিস্ট দল সেভাবেই বলবে। দল বলবে একটা গরিব, তস্য গরিব জায়গা থেকে একজন উঠে আসা মুখ্যমন্ত্রী। কাজেই ওই গরিব ইত্যাদি এই যে ন্যারেটিভ, সেটা কাজ করছে না। আবার এই যে মোদিজির যে ক্যারিশমা, বিধানসভার ভোটে মোদিজির তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমা, আকর্ষণ সামান্য বেশি হলে কম নয়। দেশের অন্য কোনো রাজ্যে মোদিজির উল্টো দিকে এরকম রাজনৈতিক মুখ নেই। আপনি তাকিয়ে দেখুন, কে আছেন মহারাষ্ট্রে, কে আছেন উত্তরপ্রদেশে, কে আছেন? এক স্টালিন ওখানে আছেন, কিন্তু স্টালিন আছেন মানে স্টালিন তো আর সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজনৈতিক দিক থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধ মুখ নয়, হতে পারবেন না। সেই অভিজ্ঞতা নেই, সেই ধারে ভারে সমানে লড়াই কেবল এই বাংলায় হয়, এই বাংলাতেই হয়। মানে সারা ভারতবর্ষে বিজেপি যে 4টে ইস্যু নিয়ে লড়ে বা লড়ে যাচ্ছে, যে অস্ত্র নিয়ে লড়ে তার সবকটাই এখানে প্রায় অচল। এবারে আসুন আরো কিছু ইস্যু যা বিজেপির হাতে ছিল, কিন্তু তা আপাতত ভোতা। বিজেপি প্রায়শই বলে থাকে ভোটার লিস্টে কারচুপি করে তৃণমূল ভোটে যেতে। এই প্রথম জাতীয় নির্বাচন কমিশন বিরোধী কোনো রাজনৈতিক দলের ভোটার লিস্টে কারচুপি গন্ডগোলের কথা মেনে নিয়ে জানালো যে তারা এই অভিযোগ আগামী 3 মাসের মধ্যে সমাধান করবে। অর্থাৎ তৃণমূলের অভিযোগ যে সত্যি, ভোটার লিস্টে যে কারচুপি, কি কারচুপি হয়েছে পরের কথা। এ আলোচনা ভয়ঙ্কর একটা এলিট আলোচনা, যে এলিট আলোচনার মধ্যে সাধারণ মানুষ যাবেন না। কিন্তু তারা এইটা অন্তত বুঝতে পারবেন যে স্বয়ং নির্বাচন কমিশন জানাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা কিছুদিনের মধ্যে 3 মাসের মধ্যে এগুলোকে ঠিক করব। মানে এই যে অভিযোগ, সেটা যে সত্যি তা মেনে নিচ্ছে নির্বাচন কমিশন। এখন শুভেন্দু অধিকারীর কারচুপি করে ভোটে জেতার যাবতীয় অভিযোগ মাঠে মারা যাবে।
এই ইস্যু নিয়ে কথা উঠলেই জবাব আসবে আপনাদের সরকার, আপনাদের নির্বাচন কমিশনার, তারা সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন যে গড়বড় আছে, গণ্ডগোল আছে, এরপর এই কথা বলা আর সাজে না। এরপরে সারা ভারত জুড়ে বিজেপির সময় সুযোগ দেখে বংশানুক্রমিক শাসনকে তারা টার্গেট করে, দলের মধ্যে ফাটল ধরায় সেই সব উচ্চাকাঙ্ক্ষী নেতাদেরকে নিয়ে যারা 1 নম্বর হতে চায়, কিন্তু ওই বংশানুক্রমিক শাসনের জন্য হতে পারে না। অর্থাৎ আমি নেতা হতে চাই, কিন্তু বংশানুক্রমিক শাসন আমাকে আটকে দিচ্ছে। হ্যাঁ, কংগ্রেসের তরুণ নেতাদের ওইভাবেই ভাঙা হয়েছে, একনাথ সিন্ধেকে সেইভাবেই ভাঙিয়ে নিয়ে গেছে উদ্ধব ঠাকরের ছেলে বলে সেখানে হচ্ছে আপনি কেন নেতা হবেন না, তিনি নেতা হয়েছেন ইত্যাদি। এ বাংলায় উচ্চাকাঙ্ক্ষী শুভেন্দু অধিকারী সেই একই দলে পড়েন, কিন্তু তাকিয়ে দেখুন সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে, তিনি দল, তিনি নেতা, তিনি একটা পাওয়ার সেন্টার, সেটা প্রমাণ করার জন্য এক বিরাট সফল প্রচার জারি আছে। মানুষ খানিকটা বিশ্বাসও করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তিনি 2 নম্বর। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে পেরেছে তৃণমূল দল। কতটা প্রচার, কতটা সত্যি পরের কথা, সে তো আলোচনার বিষয়। কিন্তু এই কাজের ফলে ওই বংশানুক্রমিক শাসনের ইস্যুটা ব্যাকবেঞ্চে চলে গেছে, সেটা বলা বাহুল্য। অন্তত খানিকটা হলেও ব্যাকবেঞ্চে চলে গেছে। তার কারণ মমতা বারবার করে নিজেই বলছেন, আমি যা বলবো সেটাই দল, আমি যা বলবো সেটাই দল শুনবে, আমি যা বলবো সেটাই নির্দেশ, সেটাই মানতে হবে। কাজেই এই যে পরবর্তী জায়গায় বংশানুক্রমিক শাসন, মানে আরেকজন গোটাটা নিয়ে নিচ্ছে, আরেকজন গোটাটা ধরে নিচ্ছে, এরকমটা নয়। পড়ে রইল সেই পুরনো দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আপনারা ভাবুন সেই দিনের কথা, মুরলীধর লেনের দপ্তরে নির্বাচনের ঠিক আগেই সেই ভিডিও, হাতে প্যাকেটে তোয়ালে জড়িয়ে নিচ্ছেন, টাকা নিচ্ছেন তৃণমূল নেতারা। তারপরে ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, ভাগ শোভন ভাগ। এখন তাদের অধিকাংশটাই ওই দলেও চলে যাওয়ার পরেও সেই ভাগ আর এখনো চলছে। তারপরে সারদা এসেছে, তারপরে চাকরি চুরি এসেছে, এত শত দুর্নীতির অভিযোগ এসেছে, তার কিছু ভিত্তিও আছে, একেবারে ভিত্তিহীন তাও নয়। কিন্তু মাথায় রাখুন, সেই ওই সি ভোটারের সেই সমীক্ষার কথা, সি ভোটার একটা সমীক্ষা করেছিল, দেশের 80% মানুষ দুর্নীতিকে কোনো ইস্যু বলেই মনে করেন না। অদ্ভুত ব্যাপার, এই পোড়ার দেশে দুর্নীতি থাকবে এটা ধরে নিয়েই পাবলিক এখন তার নিজের আখের বুঝে নিতে চায়। তার থেকেও বেশি জরুরি তার কাছে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সেটা না পেলে সে রেগে যাবে। আমার স্বাস্থ্যসাথীর কার্ড কেন করে দেয়নি, আমার লক্ষ্মীর ভাণ্ডার কেন আমি পাচ্ছি না, আমার কন্যাশ্রী আমি কেন পাচ্ছি না, এইগুলো জরুরি ব্যাপার। স্থানীয় লোক, স্থানীয় নেতা কি কোথায় চুরি করলো সেটা নিয়ে তারা চিন্তিতই নয়। এক অদ্ভুত ফেনোমেনন। জরুরি হচ্ছে কি স্থানীয় রাস্তাঘাট, জরুরি সরকারি পরিষেবা। এবং এই সবের শেষে রয়েছে রাবণ বধের ব্রহ্মাস্ত্র, বিজেপির বিরুদ্ধে সারা দেশে পরীক্ষিত অস্ত্র, এক আইডেন্টিটি পলিটিক্স। ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সব মিলিয়ে এক জাতি পরিচয়ের রাজনীতি। এই বাংলায় আসবেন আর রুটি দিয়ে পোস্ত খাবেন, এই রাজনীতি করে আমাদের বাংলাতেই রাজনীতি করে চলে যাবেন, তা তো হবে না। হাসবে লোক, হাসছে। এখনো কারিয়াকর্তা বলে, কার্যকর্তা, কর্মকর্তা বলার মতন বাংলাও তারা শেখেননি। এখনো পর্যন্ত দিল্লির ল্যাঙ্গুয়েজ, দিল্লির কথা তাদের কাছে আছে। এখনো পর্যন্ত তাদের নির্বাচন সামলাচ্ছেন অবাঙালি লোকজন, যারা বাংলাই বোঝেন না, বাংলা সংস্কৃতিই বোঝেন না। এই যে সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভাষা সব মিলিয়ে একটা জাতি পরিচয়ের রাজনীতি, এটা বিজেপির কাছে বিরাট সমস্যা। কারণ তাদের এক ভাষা, এক ধর্ম, এক সংস্কৃতি, এক দল, এক নেতা, এসব নিয়ে এক কেন্দ্রীয় ভারতবর্ষের চিন্তার বিরোধী এক যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভাষা বৈচিত্র্য, সংস্কৃতি বৈচিত্র্য বিরাট সমস্যা। এগুলো তাদের কাছে বিরাট সমস্যা। ভারতবর্ষের চিরন্তন বৈচিত্র্যের মধ্যে একতার সুর বিজেপির কাছে প্রায় মৃত্যুবান। আর সেই ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ যত্ন করে সাথ দিচ্ছেন। নির্বাচন যত কাছে আসবে তত বেশি এই ব্রহ্মাস্ত্রে শান পড়বে। এক বাঙালি জাতিগর্ব উঠে আসছে বিজেপির উত্থানকে রুখতে। সেটাই কফিনের ওপর শেষ পেরেক। চোখ রাখুন আগামী দিনগুলোর দিকে। শুনবেন আরো বেশি করে বাঙালি জাতিসত্তার কথা, শুনবেন সর্বধর্ম সমন্বয়ের কথা, শুনবেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর কথা। বিজেপি বুঝতে পারবে এই বাংলাতে তাদের বেশি কিচ্ছু করার নেই। শুভেন্দু অধিকারী ক্রমশ একলা হবেন, তার দলের থেকে আরো অনেক নেতারা খসে যাবেন, যেরকম আজকেও খসে গেছেন কয়েকজন। আপাতত এটাই 2026-এর আগে এটাই বাংলার রাজনীতির চালচিত্র।
ভাবুন, ভাবতে থাকুন। আবার দেখা হবে সামনের সোমবার থেকে আবার আমরা আমাদের নিয়মিত সমস্ত কটা অনুষ্ঠান, এমনকি আরো কিছু অনুষ্ঠান নিয়ে হাজির হব। বাংলা বাজার বাড়ছে, বাংলা বাজার বড় হচ্ছে। আমাদের পেছনে দেখুন, আমরা ইউটিউবে 1 লাখ, অনেকদিন আগেই ওটা আছে, 1 লাখ আমরা পার করে গেছি। দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন, আরো বেশি করে দেখবেন। আমরা আগামী দিনে তার একটা চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.